আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ দেলার হোসেন সামি, ভেটেরিনারি সার্জন, 40তম বিসিএস কর্মকর্তা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বিসিএস এ প্রথম স্থান অধিকার করছি বাংলাদেশে। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, পরে পড়াশোনা করছি মাদ্রাজ ভেটেরিনারি কলেজ চেন্নাই, পরে পড়াশোনা করছি নামাক্কল ভেটেরিনারি কলেজ ইন্ডিয়াতে। তারপরে বিসিএস দিয়ে আপনাদের উপজেলায় আসলাম, আগে কুমিল্লাতে চাকরি করছি। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো গবাদি পশুর রোগ, ঠিক না? যে সকল রোগগুলো কমন হয়, মনে রাখবেন গবাদি পশুর দুই ধরনের রোগ মেইনলি হয়। কয় ধরনের? দুই ধরনের রোগ। আসলে এছাড়াও অনেক ধরনের রোগ আছে, তবে দুই ধরনের রোগ বেশি হয়। একটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ, আর একটা হলো ভাইরাস জনিত রোগ, ঠিক আছে? এখন দুইটা রোগের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। ব্যাকটেরিয়া জনিত রোগ কি, ভাইরাস জনিত রোগ কি? ব্যাকটেরিয়া জনিত রোগ সাধারণত তাহলে কি দেওয়া হয়? ব্যাকটেরিয়া দেওয়া হয়। আর ভাইরাস জনিত রোগ কি দেওয়া হয়? ভাইরাস দেওয়া হয়। আচ্ছা, এখন যেই রোগটা ভাইরাস জনিত রোগ, এই রোগটার কিছু বৈশিষ্ট্য আছে। এই রোগটা খুব দ্রুত হয়। কিভাবে হয়? দ্রুত হয়। ধরেন ওই বাড়িতে একজন হয়েছে, এটা থেকে আপনার বাড়িতে হয়ে যাবে খুব দ্রুত, 20-30 মিনিটের মধ্যে, একদিনের মধ্যে। আর কি হবে? দ্রুত ছড়াবে। একটা হলো দ্রুত হয়, দ্রুত ছড়াবে। দুই নাম্বার কথা হলো সংক্রমিত করবে একজন থেকে আরেকজন। এর হয়েছে, এর হয়ে যাবে। তিন নাম্বার কথা হচ্ছে এই রোগগুলা অ্যান্টিবায়োটিকে ভালো হবে না। কি হবে না? অ্যান্টিবায়োটিকে ভালো হবে না। তাহলে ভাইরাস জনিত রোগের আপনারা সুন্দর একটা বৈশিষ্ট্য পাইলেন। এইগুলার যদি উল্টা করে দেন তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ। যেমন ব্যাকটেরিয়া জনিত রোগ ভাইরাস জনিত রোগের তুলনায় কি দ্রুত ছড়াবে না কম ছড়াবে? তুলনামূলক কম ছড়াবে। একটা থেকে আরেকটা হওয়ার সম্ভাবনা বেশি না কম? কম। অ্যান্টিবায়োটিকে ভালো হবে কি হবে না? হবে। হবে। ব্যাকটেরিয়া জনিত রোগ তাহলে ভালো হবে, ভাইরাস জনিত রোগ ভালো হবে না। এখন আমরা বাস্তবের সাথে মিলাই। মানুষের কয়েকদিন আগে করোনা হয়েছে না? দেখেন, করোনা হলো একটা ভাইরাস জনিত রোগ। তাহলে করোনা কি দ্রুত ছড়াইছে না আস্তে ছড়াইছে? দ্রুত ছড়াইছে। করোনার কি আমরা সহজে ওষুধ দিয়ে ভালো করতে পারছি? পারছি না। করোনার তাহলে যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হবে না, তাহলে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভ্যাকসিন। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভ্যাকসিন। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ সাধারণত ভ্যাকসিন লাগে না, কিন্তু ভাইরাস জনিত রোগের একমাত্র উপায় কি? ভ্যাকসিন। তাহলে করোনায় কি আমরা বাঁচার জন্য সারা বাংলাদেশের মানুষ কি করছি? ভ্যাকসিন করছি। তাহলে এখন এইগুলোর সাথে আমরা গরুর রোগ মিলাবো, দেখবেন আপনি এখন সব পারেন। তাহলে আমরা জানি আগে ভাইরাস জনিত রোগ কি। এক নম্বর ভাইরাস জনিত রোগ এখন বাজারের মধ্যে আছে হলো লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি, লাম্পি, ঠিক আছে? লাম্পি তাহলে কি আমরা বলতেছি? ভাইরাস জনিত রোগ। আচ্ছা, লাম্পি হইলে কি হয়? ছোট ছোট গুটি হয়। ছোট ছোট গুটি হয়। কোথায় হয়? পুরা শরীরের সব জায়গায় হয়। দুই নম্বর কথা হচ্ছে লাম্পি রোগ হইলে শরীরের জ্বর হয়, অনেক জ্বর হয়। কেন জ্বর হয়? আমরা জানি আমাদের বডিতে যখন বাইরে থেকে কোনো জীবাণু যায়, বডি প্রথমে শরীর আল্লাহ তাআলার রহমতে এটা এটা মারার জন্য শরীরে এক প্রকার জিনিস ক্ষরণ করে। এটা মেডিকেলের ভাষায় বলে পাইরোজেন। পাইরোজেন বাদ দেন আপনি, একটা জিনিস ক্ষরণ করে। এই জিনিসের কাজ কি? শরীরের ভিতরে যা আসলো তারে যেন ধ্বংস করতে পারে, ঠিক আছে? তাহলে ধ্বংস করতে সাধারণত ভাবে কেমনে ধ্বংস করবে? যেই তার তো আর মিসাইল টিজাইল নাই, সে কি করে? শরীরে তাপ বাড়াই দেয়, যেন শরীরের বাইরে থেকে যা আসলো সে যেন ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? এবং তাপ বাড়াই, এই তাপে নতুন যে জিনিসটা আসলো এটা আর টিকতে পারে না। তারপরে শরীর কয়েকদিন জ্বর থাকে, কিন্তু ভাইরাসটা বা শরীরে যা ঢুকলো সেটা মারা যায়। শরীরে যেটা বাইরে থেকে ঢুকলো এইটারে বলা হয় অ্যান্টিজেন, ঠিক আছে? আর যেটা ক্ষরণ করলো বডি, এটার নাম হলো পাইরোজেন। আর এই ক্ষরণ করার পরে যুদ্ধের পরে যা তৈরি হলো তার নাম হচ্ছে অ্যান্টিবডি। অনেক কঠিন আলাপ হয়ে গেল নাকি? কিছু জিনিস মানে কঠিন না করলে সমস্যা, তাহলে আমরা সব কঠিন জিনিস ভুলে যাই। লাম্পি স্কিন ডিজিজের ভাইরাস আপনার বডিতে ঢুকলো, আপনার বডি কিছু একটা তৈরি করছে এটার মারার জন্য, এই জন্য শরীরে তাপ হইছে। 10, 20, 15 দিন, 25 দিন তাপ থাকবে, তাপে ভাইরাসটা মাইরা ফেলবে। তাপে একটা যুদ্ধ হবে, যেটা শরীরে ঢুকলো এটার সাথে আপনার শরীরে যেটা মিশ্রণ করলো, এটার যুদ্ধ হইলো। যুদ্ধে যদি ভাইরাস হাইরা যায় তাহলে গরু ভালো হয়ে যাবে, আর যুদ্ধে যদি ভাইরাস জিতে যায় তাহলে গরু মারা যাবে। এটা সহজ হিসাব, এর বাইরে আর কোনো কিছু নাই। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা পুরাটার মধ্যে হইলো, এর মধ্যে কি কোনো জায়গায় অ্যান্টিবায়োটিকের আমরা নাম নিছি? না। তাহলে আমরা যখন গ্রামগঞ্জে চিকিৎসা করতে যাই, যদি গ্রামের কেউ আইসাই লাম্পির একটা বাছুর দেখেই বলে এই অ্যান্টিবায়োটিক ইনজেকশন করে দিছি, 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, জ্বর কমে যাবে, তাহলে এটা কি সঠিক হইলো বিজ্ঞান অনুযায়ী? না। তাহলে কি হয়? লাম্পির রোগে হইলে সাধারণত শরীর হয়ে যায় দুর্বল। আপনি দ্রুত আবার অ্যান্টিবায়োটিক করে দিচ্ছেন, আবার তাপ কমানোর জন্য হাই পাওয়ারের ওষুধ কমে দিচ্ছেন। তাহলে এখন এই তাপটা কি আপনার ছাগলকে বাঁচায় রাখার জন্য দরকার ছিল না? এখন তো আপনি ওষুধ দিয়ে তাপ কমাই দিচ্ছেন, তাহলে কি বাছুর বাঁচবে না মরবে? মরবে। দেখবেন লাম্পির ভালো বাছুর মাত্র 1-2টা গোড়া হয়েছে, কেউ ডাক দিয়ে আপনি ইনজেকশন করাই দিচ্ছেন, দেখবেন প্রথম দিন জ্বর টর কমে যায়, সুস্থ হয়ে গেছে, দ্বিতীয় দিন মারা গেছে। এরকম এক্সপিরিয়েন্স কারো আছে?
আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে লাম্পিতে কখনোই হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ারের ব্যথানাশক, জ্বরের ওষুধ ব্যবহার করা যাবে না, যাবে? আচ্ছা, তাহলে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট কি হবে? তাহলে আমরা চিকিৎসা করব কিভাবে? এক নম্বর চিকিৎসা হলো এমন কিছু বডিতে দেয়া যেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে বাইরে যায়, যেন শরীরটা আরো বেশি ভাইরাসের সাথে যুদ্ধ করতে পারে। এরকম জিনিস বাজারে কি আছে? এক নম্বর হচ্ছে লেবু, এক নম্বর লেবু, এক নাম্বার লেবু, অবশ্যই আপনার লেবু খাওয়াইতে হবে। দুই নাম্বার কথা হইলো আর কি আছে? খাবার সোডা, খাবার সোডা দিলেও এই যুদ্ধটা সুন্দর করে সে করতে পারে। তিন নাম্বার কথা হলো প্যারাসিটামল জাতীয় ওষুধ। এখন প্যারাসিটামল জাতীয় ওষুধ কেন? প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে জ্বর একবারে শেষ হয়ে যাবে না, জ্বর কন্ট্রোল থাকবে। জ্বর যদি বেশি হয়ে যায় তাহলে তো সে স্ট্রোক করবে, তাহলে আর স্ট্রোক করবে না। তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ বাজারে আছে, প্যারাডিল, ফার্স্ট ব্যাট, নাপা, এইচ ব্যাট, এই জাতীয় ওষুধ। তাহলে আপনি প্রথমে খাওয়াইলেন লেবু, খাবার সোডা খাওয়াইলেন, প্যারাসিটামল খাওয়াইলেন, এবং এই তিনটার পরের চতুর্থ নাম্বার জিনিস হলো গরুকে গোসল করাইতে হবে। গোটা ফাটার আগ পর্যন্ত গোসল করাইতে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন গোসল করাইতে হবে। তাহলে এটা গেল আমাদের চিকিৎসার লাইন। এখন আমরা লেবু কয়টা করে খাওয়াবো? লেবু খাওয়াবো একটা করে। খাবার সোডা কতটুকু করে খাওয়াবো? খাবার সোডা খাওয়াবো হলে 1 চামচ করে দিনে 2 বার। তারপরে হচ্ছে আমাদের প্যারাসিটামল বড়ি কি আকারে খাওয়াবো? হাফ করে দিনে 3 বার, ঠিক আছে? যদি জ্বর বাড়ে, হ্যাঁ, হাফ করে। স্যার কোন বড়িটা? আমি তো ফার্স্ট বেড হচ্ছে বড় বড়ি আর হ্যাঁ, ননজের বড়ি আছে। না, ফার্স্ট বেড খাওয়াবেন, ফার্স্ট বেড। ভেটেরিনারির জন্য ফার্স্ট বেড আছে। ধরেন এটা হাফ করে দিনে 3 বার খাওয়াবেন, অথবা এটা ডোজ যেই দোকান থেকে কিনবেন ওরা বলে দিবে। আচ্ছা, তাহলে আপনার, হ্যাঁ, না না, আমরা বাছুর বলতেছি, বাছুর। আর আপনার ডোজ নিয়ে টেনশন নাই, যেখান থেকে কিনবেন আপনার ওইখান থেকে আপনার ডোজ ঠিকই করে দিবে, সমস্যা নেই। তাহলে এটা আমরা একটা বাছুরের স্ট্যান্ডার্ড বললাম। এখন তো আপনি রোগ হলে চিকিৎসা করলেন, কিন্তু এমন কোন পদ্ধতি আছে না যে পদ্ধতি করলে এই রোগই হবে না? এই পদ্ধতি হলো ভ্যাকসিনেশন। এই রোগটির পদ্ধতিটা কি? ভ্যাকসিনেশন, জানো? ভ্যাকসিনটা করলেই আর কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, এই ভ্যাকসিন গুলো আমরা কোথায় পাবো? ভ্যাকসিন গুলো সরকারিও পাওয়া যায়, বেসরকারিও পাওয়া যায়। সরকারি গুলার দাম কেমন? সরকারি গুলার হলো 5 ডোজের ভ্যাকসিন 250 টাকা দাম। 5 ডোজের ভ্যাকসিন 250 টাকা দাম। প্রত্যেক গরুর জন্য করা যাবে, প্রত্যেকটা গরুর জন্য খরচ করবে 50 টাকা করে। আর বেসরকারি ভ্যাকসিনের কেমন দাম? আমি যেমন লিখি, একমি কোম্পানির এলএসডি অ্যান্ডল, এটা লেগে এটার দাম হলো 2950 টাকা। এটা হলো 10 ডোজের ভ্যাকসিন। তাহলে এখানের দাম 5 ডোজ পড়ে যেতেছে 300 টাকা, সরকারিটা হচ্ছে 50 টাকা। এখন যদি বলেন কোন ভ্যাকসিন ভালো, সরকারি ভ্যাকসিনের আশপাশ কোনোটা নাই, ঠিক আছে? সরকারি ভ্যাকসিনের আশেপাশেও কোনোটা নাই। কিন্তু সরকারি ভ্যাকসিন, আচ্ছা, আমাদের গফরগাঁওকে আসলে আমরা ভ্যাকসিন পাবো কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কোনো দালাল টালাল আছে কিনা? না, আমাদের হসপিটাল 100% দালাল মুক্ত। এটা বলার জন্য না, আপনারা আইসা দেখবেন এমন কোনো কাজ নাই আমাদের হসপিটালে কইরা টাকা দিতে হয়। বাংলাদেশের আমার ধারণা গফরগাঁওর একমাত্র অফিস জেনে আপনি কোনো এই ধরনের প্রবলেম ফেস করবেন না ইনশাল্লাহ। আমরা একদম ক্যামেরার সামনে বলতেছি তো আর ফেক কথাবার্তা বলার সুযোগ নেই, আপনারা এসে পাবেন। এখন কথা হলো তারপরেও ভ্যাকসিন পাওয়া যায় না কেন? আমাদেরকে প্রত্যেক মাসে ভ্যাকসিনের একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন দেয়। ধরেন সাপোজ 500 গরুর ভ্যাকসিন দিল, কিন্তু গফরগাঁওতে ভ্যাকসিন হচ্ছে আপনার 2 লক্ষের উপরে। তাহলে আপনার করণীয় কি? এখানে যারা ভ্যাকসিনের দায়িত্বে থাকে এদের ফোন নাম্বার জোগাড় করে রাখা, যে একটু ফোনে কন্ট্যাক্ট করে যে কোন সময় ভ্যাকসিনটা আসছে, ওই সময় ভ্যাকসিনটা আমি গেলে পাবো কিনা। তাহলে আগে যখনই আসে, আসার সাথে সাথে আপনি নিয়ে গেলেন, তাহলে তাড়াতাড়ি পাই গেলেন। আবার এই শিফটে যদি না ধরতে পারেন, তাহলে আবার 28 দিন পরে আবার দ্বিতীয় শিফটের ভ্যাকসিন আসতেছে। প্রত্যেক মাসে আমাদের কিন্তু 1 বছরের ভ্যাকসিন একসাথে আসে না, প্রত্যেক 28-29 দিন পর পরে ভ্যাকসিন আসে। তাহলে এইভাবে কালেকশন করতে হবে। আর বাংলাদেশটা তো মনে করেন একটা দরিদ্র দেশ, এনে তো কোনো কিছুই অফুরন্ত থাকে না। এই সীমাবদ্ধতা, দরিদ্রতার মাঝখানেই আমাদের যতটুকু সুবিধা নেওয়ার নিতে হবে, নাকি? এখন যদি আমরা সবাই অভিযোগ করি এটা দেয় না কেন, সেটা দেয় না কেন, তাইলে কি আপনার লাভ আছে? এর মধ্যে যতটুকু আছে যতটুকু নেওয়া যায়। তাহলে লাম্পিস রোগ নিয়ে আমরা ভ্যাকসিন কেন করে, কিভাবে করে, কেন হয়, কি করলে রোগ হবে না, রোগ হইলে কি চিকিৎসা করবে, মোটামুটি আমরা সব বলছি। আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ আমি চাইতেছি অনেকগুলা টপিক একটু একটু আলাপ আলোচনা করতে। হ্যাঁ, অবশ্যই আমি একটু শেষ করে নিই, পরে আমি বলতেছি। আচ্ছা, এত কিছুর পরেও লাম্পি রোগে কিছু কাজ আপনার সচেতনমূলক করতে হবে। এক, যে জায়গায় গরু পালেন তার আশেপাশেই গোবর ফালানো যাবে না, না মানে না। কারণ এইখানে আপনার মশা এবং মাছি হবে। এই মশা মাছি যেই গরুর শরীরে যে কামড় দিবে সেই গরুর লাম্পি হবে, ঠিক আছে? এই জিনিসটা একদম 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে লাম্পির যেই গরুটা হয়ে যাবে ওই বাছুরকে বা গরুকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে। কেন? এইখান থেকে মশায় কামড় দিয়ে যেই নতুন গরুর কামড় দিবে তারই লাম্পি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি লাম্পি রোগের যা কিছু আছে আদ্যপ্রান্ত সবকিছু
মোটামুটি জানার চেষ্টা করছি। এখন আপনি একটু বলেন আপনার কি প্রশ্ন আছে? লাম্পি ভাইরাসটা কত দিনের বাছুরে করা যাবে? লাম্পির সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা লাম্পির ভ্যাকসিন বাচ্চাদের কতদিনে করা যাবে? লাম্পির মায়ের বা দুইটা ভ্যাকসিন, আমরা একটা ভ্যাকসিনের ক্লাস নেব একটু পরে, ওই নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি বলি লাম্পির ভ্যাকসিনটা বাচ্চা হওয়ার প্রথম দিনেই করা যাবে যদি এর মাকে ভ্যাকসিন না করানো হয়। গর্ভ অবস্থায় যদি মাকে ভ্যাকসিন করানো না হয় তাহলে বাচ্চা দেওয়ার প্রথম দিনই লাম্পির ভ্যাকসিন করা যাবে, ঠিক আছে? আর যদি মাকে ভ্যাকসিন করানো হয় তাহলে সাধারণত 30 দিন পরেই ভ্যাকসিন করতে হবে। মায়ের করা যাবে? মাকে মানে ভ্যাকসিন নিয়ে আমরা ক্লাস নিব, এই নিয়ে আমরা ডিটেইলস বলবো। হ্যাঁ, স্যার এর মেয়াদটা কতদিন? লাম্পির মেয়াদ 1 বছর। ভ্যাকসিনের আপনাদের দুই হাতে মনে হয় দুইটা শীট দিছি। হ্যাঁ, দেখেন এনে একটা ভ্যাকসিনের শীট আছে, আমরা সকল ভ্যাকসিন একসাথে আলাপ করবো। হ্যাঁ, তাহলে 2 নম্বর রোগ হচ্ছে এফএমডি। এফএমডি অনেকেই জানে না। বাংলা রোগ হচ্ছে খুরা রোগ। কুমিল্লার দিকে বলে তাপসে, গফরগাঁওয়ের দিকে হচ্ছে কি বলে বাচ্চে, ঠিক আছে? তাপসে, বাচ্চে, খুরা রোগ, এফএমডি, আপনি যাই কোন জিনিস একটাই এফএমডি। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই বলে রাখি এটা হলো একটা ভাইরাস জনিত রোগ। এটা ভাইরাস জনিত রোগ। এখন দেখেন আপনি সবকিছু আপনি নিজে পারবেন। এখন আমি আপনার প্রশ্ন করি, এই রোগে কি তাপমাত্রা বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই রোগ কি দ্রুত ছড়াবে কি ছড়াবে না? ছড়াবে। এই রোগ কি একটা থেকে আরেকটা হবে কি হবে না? হবে। তাহলে এই রোগ অ্যান্টিবায়োটিকে ভালো হবে কি হবে না? তাহলে এটার চিকিৎসার জন্য কি লাগবে? ভ্যাকসিনেশন লাগবে। তাহলে দেখেন এই যে মাত্র 2 মিনিট আগে একটা রোগ নিয়ে এত কিছু আপনি জানতেন। এরকম আর অনেকগুলো রোগ বলবো, দেখবেন আপনি ইজিলি চাইতে যাবেন। আমরা যে 300 400 500 রোগের চিকিৎসা লিখি, আমগুলো কি প্রত্যেকটাই মুখস্থ থাকে না? রোগের ধরন দেখে বুঝতে হয় যে এটা এই ধরনের রোগ, তাহলে এই ধরনের ট্রিটমেন্ট হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার প্রত্যেকটা ডিজিজ আলাদা করে না রেখে রোগের ধরন বুঝাই দিলেই আপনার জিনিস ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন রোগের নাম বলছে এফএমডি, ফুড এন্ড মাউথ ডিজিজ। ফুড শব্দের অর্থ হলো পা, মাউথ শব্দের অর্থ হলো মুখ। তাহলে লক্ষণ কোথায় কোথায় পাবে? পায়ে পাবে এবং মুখে পাবে। আচ্ছা, পায়ের মধ্যে কি হবে? এই যে পায়ের মধ্যে যে ফাঁকা আছে খোরা, এটার ইংলিশে বলে ইন্টারডিজিটাল স্পেস। এইখানের মধ্যে গা হবে নাকি? এখানের মধ্যে গা হইলে কি হবে? এই গা নিয়ে সে কি পাড়া দিতে পারবে না, তাহলে নরমালি সে খুরাবে। নরমালি খুরাবে। যদি এই গাড়া বেশি হয় তাহলে এই যে নোকটা, পায়ের যে নোকটা উঠে পড়বে। এটার ইংলিশে বলে স্লাপিং অফ। হ্যাঁ, নোকটা যখন উঠে পড়বে তখন এইটা তো মাংস হয়ে যাবে। মাংস যখন মাটির সাথে লাগবে তখন কি গাড়া আর বাইরে যাবে না? জিনিসটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে একটা পায়ের লক্ষণ পাইলাম আমরা। মুখে কি লক্ষণ হবে? মুখে ছোট ছোট আলসার মধ্যে গাও হবে। যখনই মুখে গা হবে তখন কি সে খাইতে পারবে? খাইতে পারবে না। খাইতে না পারলে তার কি হবে? প্রথম কথা হলো সে দুর্বল হবে। দ্বিতীয় নম্বর কথা হইলো সে যে পরিমাণ দুধ উৎপাদন করতে, দুধের উৎপাদন বাড়বে না কমবে? কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। কিন্তু লাম্পি রোগের আসল আলাপটাই আমরা এখনো করি না। এটা হচ্ছে আমাদের বডিতে মায়ের পেটে যে বাচ্চা থাকে, এটা ধরেন একটা ইউটেরাস, এনে মায়ের পেটে বাচ্চা থাকে, ঠিক আছে? এখন বাচ্চাটা, এটা একটা বাচ্চা, এটা কি ইউটেরাসের ভিতরে ভাইসা থাকে? আচ্ছা, যাদের গরুর ডেলিভারি করছেন দেখবেন এরকম ছোট ছোট গুটি আছে, সমানে গুটি আছে, ঠিক আছে? এরকম ছোট ছোট গুটি আছে। এইখান থেকে একটা নালীর মতো এই গুটিগুলার সাথে লাগিয়ে থাকে। এটা একটা নালী গুটির সাথে লাগিয়ে থাকে না? ইয়া ওরে কলম দিতে বলো তো, ইয়ারে বলো মার্কার পেন দিতে কইছি। তাহলে এই বাচ্চাটা এই শরীরের গুটির সাথে দেখবা এরকম লেগে থাকে নাকি? এখন যখন এফএমডি হয় এইখানে ইনফেকশন করে, এইখানে ইনফেকশন করে, এইখানে ইনফেকশন করে কি হয়? এই গুটিটার নাম হলো কটাইলিডন, আর এটার নাম হলো কোরাঙ্কেল। কটাইলিডন হলো একটা সকেটের মতো, কোরাঙ্কেল হলো পিনের মতো। তাহলে একটা আরেকটার ভিতরে এমন লাগে থাকে না? এখন যদি এইখানে ইনফেকশন করে, এখন যদি এইখানে ইনফেকশন করে, হ্যাঁ এইখানে ইনফেকশন করে, তাহলে এই যে জায়গায় লেগে থাকলো এটা কি এটার সাথে আগের মতো থাকতে পারবে? জোড়াটা ছাইড়া দিবে। জোড়াটা ছাড়লে সবচেয়ে বড় অসুবিধা কি বলেন তো? পেটের মধ্যে যে বাচ্চাটা রইলো এটা কি আর পেটে থাকবে? পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য খুরা রোগ হইলে দেখবেন আপনার বাচ্চা নির্দিষ্ট সময়ের আগে পড়ে যায়। হ্যালো, আমি ট্রেনিং এ ক্লাস নিতেছি, পরে কথা বলতো। পেটের মধ্যে যে বাচ্চাটা 9 মাস 10 দিন থাকার কথা, এটা কি 9 মাস 10 দিন থাকবে? 7 মাসে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে 7 মাসে বাচ্চা নষ্ট হয়ে যাবে। যদি 8 মাসে নষ্ট হয় তাহলে 8 মাসে নষ্ট হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে যদি বাচ্চা পড়ে যায় তাহলে কি বাচ্চা বাঁচবে না। তাইলে এফএমডির গুরুত্ব বুঝতে পারছেন? মুখে গা হইলো, পায়ে একটু গা হইলে তারপরে আমরা এত সবার আগে কেন বলতেছি?
কারণ এটা বাচ্চা নষ্ট হয়ে যায়, আপনার গাভীর যখন একটা বাচ্চা নষ্ট হয়ে যাবে তখন আপনার স্বপ্ন শেষ। আচ্ছা, তারপরেও এইটাও হইলো, কোনোভাবে পৃথিবীতে আসলো বাচ্চা, এই ছিদ্র এই ইনফেকশন হওয়ার পরেও বাচ্চা হয়ে গেছে, 9 মাস 10 দিনই স্বাভাবিক বাচ্চা হইলো, তারপরেও 1 মাস পর, বাচ্চা হওয়ার কতদিন পর, 1 মাস 20 থেকে 30 দিন পর যে বাচ্চাটা আসলো, এর স্বাভাবিকভাবেই শ্বাসকষ্ট হবে। কি হবে? শ্বাসকষ্ট, হাঁপানি হবে এবং হাঁপানি হয়ে মারা যাবে। জিনিসটা বুঝতে পারছেন? মানুষের ক্ষেত্রে টাইফয়েড আর গরুর ক্ষেত্রে এফএমডি একটা না একটা পার্মানেন্ট ক্ষতি করে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি জিনিসটা সবাই বুঝতে পারলাম? এখন আমরা আসি চিকিৎসা। এফএমডি তাহলে আমরা তো প্রথমে বুঝতে পারলাম যে গুরুত্ব কতটুকু, নাকি? চিকিৎসা তাহলে আপনি কি বলেন? অবশ্যই কি খাওয়াইতে হবে? লেবু খাওয়াইতে হবে। জ্বর থাকলে নাপা বড়ি খাওয়াইতে হবে। পায়ের খোঁড়া থাকলে পটাশ দিয়ে পা ধুইতে হবে, নাভা নীল জাতীয় ওষুধ দিয়ে মেসেজ করে দিতে হবে যেন বাইরের ইনফেকশন না হয়। মুখে গা থাকলে সাধারণত আমরা কালো জিরা বাইটটা দেই, কালো মেঘের পাতা দেই, অথবা কি দেই, বাজারে পাওয়া যায় অ্যাপ্তো কেয়ার জাতীয় পাউডার। এই যে ওষুধগুলোর নাম বলতেছি সব ভিডিওতে থাকবে, হ্যাঁ? ঠিক আছে, অ্যাপ্তো কেয়ার জাতীয় পাউডার বাজারে পাওয়া যায়, এগুলা মুখের মধ্যে লাগাই দিতে হবে। বাজারে পাওয়া যায় এফএমডি জেল, স্প্রে পাওয়া যায় এফএমডি হিলার, হ্যাঁ, এরকম অনেক ওষুধ পাওয়া যায় বাজারে, এগুলা দিবেন। দিলেই আস্তে আস্তে রোগটা কন্ট্রোলে আসবে। আচ্ছা, তাহলে এই রোগ যেন না হয়, তাহলে এই জন্য আমরা কি করব? ভ্যাকসিন করব। হ্যাঁ, ভ্যাকসিন কোন ডোজ কখন করব, কিভাবে করব, এটা আমরা ভ্যাকসিনের ক্লাসে কিছুক্ষণ পরেই আমরা বলবো। ঠিক আছে? হ্যালো, জি, হ্যাঁ, যেটি পাইছেন এটি করেন। ওটা ওটা অন্য জিঙ্ক, যে কোনো জিঙ্ক একটা সিরাপ নেন। হ্যাঁ, হবে। তাহলে আমরা মোটামুটি এফএমডি কিভাবে হয়, কেন হয়, কখন হয়, ছড়ায় কি, ট্রিটমেন্ট কি, কিভাবে প্রতিরোধ করব, এটা আমরা মোটামুটি জানলাম, নাকি? এটা নিয়ে তো আমরা যেহেতু অনেক দ্রুত যাচ্ছি, আপনাদের হয়তো অনেকের বিরক্ত লাগতেছে, নাকি? আচ্ছা, তাহলে তো আর এই রোগ নিয়ে তো আপাতত কোনো সিরিয়াস কিছু না। আমরা সব ভ্যাকসিন কেন আলাদা করছি, আলাদা না করলে ভ্যাকসিন আপনার কোনটা কখন মনে হয় একটার সাথে আরেকটা ঢুকে যাবে, এই জন্য ভ্যাকসিন সব ভ্যাকসিনের আলাদা করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার রোগের দিকে যাই। এখন 3 নাম্বার রোগের নাম হচ্ছে আমাদের ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস জিনিসটা কি? আমরা জানি আমাদের যেই সকল গরু দুধ দেয় তাদের তো উলান থাকে। উলানের, ধরেন এইটা একটা গরুর উলান, এখানে বাত থাকে 4টা না? আচ্ছা, এটার তো ভিতরে অনেক নালী আছে, নালী দিয়া দুধ উৎপন্ন হয়, আল্লাহ তাআলার রহমতে এখানে দুধ বের হয়, এটাই তো প্রসেস। এখন এই নালীর ভিতরে যদি ইনফেকশন হয় তাহলে দুধটা কি স্বাভাবিকভাবে আসবে? না, কয়েকটা ঘটনা ঘটবে। এর ইনফেকশন হয়ে যদি পুজ হয় তাহলে বাইরে যে দুধ আসবে এটা হলো জমাট বাঁধা দুধ, জমাট বাঁধা দুধ আসবে, নাকি? এইখানে যদি কোনো প্যারাসাইট যাইয়া রক্ত বের করে দেয়, কৃমির মতো রক্ত বের করে দেয়, তাহলে দুধ আসবে লাল কালার দুধ। কেন? কারণ এই দুধের মধ্যে তো রক্ত মিশাইতেছে। ঠিক আছে? এইখানে যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে এইখানের এই উলানটা হয়ে যাবে বড় এবং তাপ, বড় এবং তাপ। তাপ কিরকম দেখবেন, ধইরা দেখবেন যে আগুনের মতো জ্বলতেছে এবং এটা ফুলে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে? এইখানে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দরকার আছে, এই লবণ যদি ওই পরিমাণ সে না পায় তাহলে এটা ফুলে যাবে, ফুলে যাবে, এইটা এমন বড় হয়ে যাবে। এটা তখন বলা হবে ইডিমেটাস ম্যাস্টাইটিস। এইখানের মধ্যে যদি ছত্রাক আক্রমণ করে তাহলে এই উলানটা বাইরে দিয়ে কালো হয়ে যাবে, কালো হয়ে দেখে মনে হবে যে পচে গেছে, তখন এটার নাম হয়ে যাবে ফাঙ্গাল ম্যাস্টাইটিস। সবাই কি মাথা টাথা ঘুরতেছে? এটি মাথা ঘোরার কিছু নাই, সব সহজ করে দেবে একটু পরে, সমস্যা নেই। তাহলে দেখেন, আগের আমরা রোগ বললাম ব্যাকটেরিয়াল জনিত রোগ, কিছু রোগকে বলছি ভাইরাস জনিত রোগ। এখন এটারে কি ব্যাকটেরিয়াল জনিত রোগ বলতে পারবেন? না, কারণ কি, এটা ব্যাকটেরিয়া দ্বারা হইতেছে, ভাইরাস দ্বারা হইতেছে, ফাঙ্গাল দ্বারা হইতেছে, লবণের কারণে হইতেছে, আবার রক্তের ক্ষরণের কারণেও হইতেছে। এজন্য এটা হইলো মাল্টি ফাংশনাল ডিজিজ, অর্থাৎ একটা ডিজিজের মধ্যে অনেক কিছু হইতে পারে। গ্রামের যত পিসি আছে, পিসি মানে বুঝেন তো, তারা গ্রামে প্র্যাকটিস করে, সবচেয়ে বেশি যারা ফেল করে এই রোগটার মধ্যে ফেল করে, কারণ ও একটা অনুযায়ী খালি অ্যান্টিবায়োটিক দিতে থাকে আর রোগ ভালো হয় না। ঠিক আছে? আজকে আমরা এই ম্যাস্টাইটিস রোগ নিয়ে মোটামুটি ডিটেলস পড়বো, কখন কি লাইনের ট্রিটমেন্ট হবে, তাহলে দেখবেন যারা নিজেরা মোটামুটি রোগ নিয়ে একটা ভালো ধারণা পাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন 1 নাম্বার কথায় আসি, ম্যাস্টাইটিস তাহলে কিভাবে হয়,
কিভাবে ম্যাস্টাইটিস থেকে প্রতিরোধ করা যায় এটা আগে বলে নেই, কারণ হলো এটা বললেই আপনাদের এই রোগ হবে না, পরে আমরা রোগের ডিটেলস করব, ঠিক আছে? এই যে উল আন্ডা আছে, দুধ দেয়, দুধের পরে এই আপনি কি খেয়াল করছেন এটার মুখটা সবসময় খোলা বন্ধ থাকে? দুধ দোহানোর পরে কিছু সময় ফাঁকা থাকে, খেয়াল করছেন জিনিসটা? এটা তো আজীবন বন্ধ থাকে, না হলে তো দুধ পড়ে যেত। দুধ দোহানোর পরে কিছু সময় ফাঁকা থাকে। আচ্ছা, ফাঁকা থাকলে এই গরুটা কি করে, ওই যে জায়গায় আমরা রাখি ওই জায়গা তো আর পরিষ্কার থাকে না, তো ওই জায়গায় বসে পড়ে। তাহলে এখানে গোবর থাকে, বিভিন্ন খড় থাকে ফ্লোরে, এইখান থেকে জীবাণু এটার ভিতরে ঢুকে পড়ে, ঢুকে পড়ে এইখানে ইনফেকশন করে। জিনিসটা কি বুঝতে পারছেন? তাহলে এখন করণীয় কি? করণীয় হলো দুইটা। এক, দুধ দোহানোর পরে গরুটারও যদি দাঁড়া করাই রাখা যায় তাহলে জীবাণু ঢুকবে না, কারণ সে তো জীবাণু তো আর নিচে থেকে লাভ দিয়ে ঢুকতে পারবে না। দুই নম্বর কথা হলো ফ্লোরটা যদি পরিষ্কার থাকে তাইলেও ঢুকতে পারবে না। ফ্লোরটা যদি আমরা ব্লিচিং পাউডার দিয়ে ঝকঝক করে রাখি তাইলেও ঢুকবে না। আচ্ছা, তাহলে দুইটা মেইন জিনিস বুঝতে পারছেন তো? এখন ফ্লোর আমরা পরিষ্কার করে দিলাম, সব ধুইয়া দিলাম, কিন্তু গরুরে আপনি দাঁড় করাই রাখবেন কিভাবে? গরুরে কি আপনি বসতে চাইলে বসতে দিলে কি হাতে ধরে থাকবেন এই বসিস না? এটা তো আর পসিবল না। এটা পসিবল কিভাবে পসিবল? গরুরে দুধ দোহানোর আগের 1 ঘন্টা খাওয়ানো যাবে না, শুধু পানি খাওয়াইতে হবে। তাহলে কি হবে? গরু, আপনারা তো জানেন গরুর প্রচুর খিদা, তাহলে এই যে 1 ঘন্টা সে খাইছে না, তাহলে তখন প্রচুর খিদা লেগে থাকবে না? এর মধ্যে দুধটা দোহাবেন, দুধ দোহানোর পরে যখন খাবার দিবেন তখন টানা বোকার মতো 40 মিনিট খাবে। তখন বোকার মতো কি করবে? 40 মিনিট খাবে। এবং এই সময় নিয়মটা হইলো ঘাসগুলা তুলনামূলক বড় কাটা, খেরগুলা তুলনামূলক বড় কাটা, যেন তার খাইতে সময় লাগে, ঠিক আছে? ধরেন এই গাছ এইটুকু, আমরা যদি এইটুকু একটু বড় করে দিলাম, এই কিছু বলবেন? না, কিছু লাগবে না। যদি একটু বড় করে দিলাম তাহলে তুলনামূলক তার সময় লাগবে। তাহলে যে খাবারটা 10 মিনিটে খাইতে এটা 40 মিনিটে খাইলো, এই 40 মিনিটের মধ্যে তো আলটিমেটলি এই মুখটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি নিচে থেকে জীবাণু যায় তার ইনফেকশন করতে পারবে না? দেখছেন আল্লাহ তাআলার বিজ্ঞান কত সহজ করে দিছে, হ্যাঁ? সহজ করে দিছে না? আচ্ছা, তাহলে আপনারা তো এই জিনিসটা বুঝতে পারলেন নাকি? আচ্ছা, এরপরেও আপনার কিছু কাজ আছে। আমরা সবাই কি করি, দুধ দোহানোর আগে সুন্দর করে উলান পরিষ্কার করি, কিন্তু এই নিয়ে এমন কেউ আছেন দুধ দোহানোর পরে বাছুরে খাওয়ানোর পরে উলান পরিষ্কার করছেন? হ্যাঁ? তাইলে আপনি তো উল্টা কাজ করলেন। আপনি যে নিজে খাওয়ার জন্য পরিষ্কার দুধটা নিলেন, গরুর বাচ্চা রাখার জন্য আজকের পরে থেকে দুধ দোহানোর পরে একটু কষ্ট করে ধুবেন তো নাকি? দুধ দোহানোর পরেও সুন্দর করে তার ধুইতে হবে। হ্যাঁ, ধোয়ার পরে কি করবেন, একটা গ্লাসের মধ্যে একটু পটাশ গুলে রাখবেন। এর একটা গ্লাস একটু পটাশ গুলে রাখলেন, একবার গুলে রাখলেই মানে 6-7 মাস যাবে গা। এটা একটা উলান না, এই গ্লাসটা ধুইয়া সুন্দর করে মুছলেন কাপড় দিয়া, তাহলে উলানটা এখন পরিষ্কার। এই পটাশের পানিটা এই যে গ্লাসটা দিয়ে একটু ডুবাই দিবেন, 4টার মধ্যে ডুবাই দিবেন। আচ্ছা, এটা করতে কি 10 সেকেন্ডের বেশি লাগবে না, কিন্তু এটার উপকারিতা কি আপনারা জানেন? পটাশ যেই জায়গাটার মধ্যে বসে ওই জায়গায় ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্মগ্রহণ করতে পারে না। এই যে একবার সোয়াই দিলেন, তাহলে পরিবেশের বাইরের প্রকৃতির কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এটার ভিতরে আর ঢুকতে পারবে না। তাহলে আর কি রোগ হবে না। তাহলে ম্যাস্টাইটিস রোগ কিভাবে প্রতিরোধ করা যায় এটা নিয়ে কি আপনার স্পষ্ট ধারণা একদম ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দুধ দোহানোর পরে বাছুরে খাবারের পরে পরে খাবারের খাওয়ার পরে, তা না হলে তো বাছুর খেলে তো একই হয়ে গেল। আচ্ছা, তাহলে ম্যাস্টাইটিস আজকের পর থেকে তো আমরা প্রতিরোধ করা শিখবো ইনশাল্লাহ নাকি? আচ্ছা, এখন আমরা কয়েক ধরনের ম্যাস্টাইটিস আমরা বলছি। 1 নাম্বার বলছি কি, বড় হয়ে গেছে, ফুলে গেছে, এটা কোন ম্যাস্টাইটিস? উলানটা যেটা আছে স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যাবে এবং ফুলে যাবে, মনে রাখতে হবে এটা হলো ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস। কারণ কি, ব্যাকটেরিয়া বডিতে যেই জায়গায় আক্রান্ত করবে সে ফুলে যাবে এবং তাপ বাইরে যাবে, ওই জায়গায় তাপ বাইরে যাবে। যেমন আপনার যদি কোনোদিন ফুরা হয় কোন জায়গায়, মানে গফরগার ভাষায় কি বলে, ফুডুন নাকি ফুরা হয়, তাহলে দেখবেন এটা টান টান হয়ে থাকে, একদম টান টান, এবং আশপাশ দিয়ে টাচ করবেন দেখবেন ওইটা একদম গরম গরম থাকে, দেখবেন টাচ করে দেখবেন গরম থাকে। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে একটা ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস। এই ধরনের ম্যাস্টাইটিসের ক্ষেত্রে চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর কোন অ্যান্টিবায়োটিক দিতে হবে, কত ডোজ, এটা তো আর আপনি জানবেন না, এই জন্য ডাক্তারের কাছে আসতে হবে, সে ইজিলি সে ইয়া করে ফেলবে। 2 নাম্বার কথা হচ্ছে ম্যাস্টাইটিসের আমরা বলছি অনেক ফুলে গেছে। এখন এই যত ফুলে যাওয়া ঠান্ডা গরম ম্যাস্টাইটিস ট্রিটমেন্টের একটা সহজ সিস্টেম আছে। কি সহজ সিস্টেম? মনে রাখবেন, যে কোনো আঘাত, ইনফেকশন, ব্যথা যদি 24 ঘন্টার মধ্যে থাকে তাহলে প্রথম 24 ঘন্টার মধ্যে দিতে হবে ঠান্ডা থেরাপি, ঠান্ডা থেরাপি। আর 24 ঘন্টা পার হয়ে গেলে দিতে হবে গরম থেরাপি। কিরকম? আপনার উলানটা ফুলে গেছে, মাত্র সকাল থেকে ফুল হয়েছে বিকাল পর্যন্ত, তাহলে 24 ঘন্টা পার হয় নাই,
তাইলে আপনি উলানের মধ্যে কি দিবেন বলেন তো? পানি দিবেন, জোরে পানি দিবেন। পানি দিলে আস্তে আস্তে উলান এমনি সুস্থ হয়ে যাবে। এক, কিন্তু এটা 2 দিন থেকে 3 দিন গেছে গা, এরপরে যদি পানি দেন তাইলে রোগ সঠিক হবে না, উল্টা হবে। এটার মেকানিজমটা একটু বলবো কেন এরকম হবে, এটাও একটু বলা দরকার, না হলে তো আপনাদের মনে থাকবে না। এইটা একটা নালী, এই নালীর ভিতর দিয়ে রক্ত যায়, ঠিক আছে? রক্ত যায় মানে এটার ভিতরেও তো অনেক নালী, দুধ যায়, রক্ত যায়। এই নালীটা যখন প্রথম 24 ঘন্টা নালীটা এরকম হয়ে যায়, এরকম কোন জায়গায় ফুলে যায়, এই নালীটা ফুলছে দেখে তো অনেকগুলো শত শত নালী ফুলছে দেখে তো বাইরে দিয়ে এরকম বড় নালী হয়ে যায় নাকি? এখন আপনি যদি প্রথম 24 ঘন্টা এনে পানি দেন, তাহলে এই ফুলাটা এখান থেকে কমে এটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তাহলে ফুলা কমে যাবে। একটা ছোট নালী কমছে মানে এখানে ধরেন 1 লক্ষ নালী কমতে 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 ছোট হয়ে যাবে না? আচ্ছা, এখন যখন 24 ঘন্টা বড় হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন তো ফুলা এরকম রয়েছে, ফুলা এরকম রয়েছে না? তখন যদি আপনি পানি দেন 24 ঘন্টার পরে, তখন এই জায়গাটা হয়ে যাবে শক্ত, এই জায়গাটা শক্ত, তখন আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তখন কি করতে হবে আমাদের? 24 ঘন্টার বেশি হলে এখানে দিতে হবে তাপ, বালুর সেক অথবা কাপড় সিদ্ধ করে কাপড়ের সেক দিতে হবে। তখন কি হবে? এই জায়গার যে পানি, এই পানিটা গড়াইয়ে এটার ভিতরে চলে আসবে, রক্ত চলে যাবে। তাহলে প্রত্যেকটা ছোট ছোট নালী তখন এটার এরকম বড় থেকে এরকম ছোট হয়ে যাবে। যখন এরকম উলানের হাজার হাজার নালী এরকম ছোট 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 হয়ে যাবে, পুরা উলানটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এখন বাস্তবের সাথে মিলাই, আপনার হাত ভেঙে গেছে, ইনস্ট্যান্ট হাত ভাঙছে, আপনি কি গরম সেক দেন না পানি দেন? পানি দেন। দেখবেন যত ডাক্তার আছে পানি দিবে, তাহলে পানি দিলে হাতের ফোলাটা আরাম হয়, ব্যথা রিলিফ হয়। কিন্তু হাত ভেঙে গেছে, 6 দিন 7 দিন গেছে গা, হাতের মধ্যে ব্যথা, তখন কি ডাক্তাররা কি বলে? সেক দিতে বলে না পানি দিতে বলে? সেক দিতে বলে। কি কারণে দিতে বলে আজকে কি সবাই ক্লিয়ার হয়েছেন নাকি? আচ্ছা, তাহলে আমরা বড় হইলে কি ধরনের ম্যাস্টাইটিস সেটা পাইলাম, জমাট বাঁধা কি কারণে হয় এটা দেখলাম। এখন আসি লাল, রক্তের মধ্যে ইয়ার মধ্যে দুধের মধ্যে কালার আইতেছে পিঙ্ক, মনে হইতেছে গোলাপি রঙের দুধ দিতেছে। তার মানে আমাদের ভিতরে কি হয়েছে? এইখানের ভিতর থেকে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তগুলা দুধের সাথে মিশতেছে, এই জন্য এই পিঙ্ক কালার আইতেছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি হবে? বডিতে রক্ত বন্ধ করার যে ওষুধ, এই ওষুধ গরুর খাওয়াইতে হবে। তা না হইলে যদি আপনি অ্যান্টিবায়োটিক করে দুনিয়ার হাজার হাজার অ্যান্টিবায়োটিক করেন, ভালো হবে? হ্যাঁ, কি শাবক ভালো হবে না? তাহলে করণীয় কি শাবক? বডিতে রক্ত বন্ধ হওয়ার যে ওষুধ, এই ওষুধ আপনার এখানে দিতে হবে। রক্ত বন্ধ হওয়ার 2 ধরনের ওষুধ আছে। 1 নাম্বার হলো পাউডার রেনাকে, ভিটামিন কে খাওয়াইতে হবে, ভিটামিন কে, রেনাকে গরুরে খাওয়াইতে হবে। তাহলে রক্ত বডি থেকে ভিতরে বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। 2 নাম্বার কথা হলো ট্রানএক্সামিক অ্যাসিড, বাজারে পাওয়া যায় ট্রাসিড ব্যাট, ট্রাসিড ব্যাট, এই জাতীয় ইনজেকশন করতে হবে। 3 দিন ইনজেকশন করলেই বডিতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে এবং দুধের মধ্যে আসবে না। 4 নম্বর জিনিস হলো কৃমির বড়ি খাওয়াইতে হবে, প্রত্যেক 2 মাস পর পরে কৃমির বড়ি খাওয়াইতে হবে। হ্যাঁ, খাওয়াই দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম এইটা। 4 নম্বর আমরা বললাম ফাঙ্গাল ম্যাস্টাইটিস। ফাঙ্গাল ম্যাস্টাইটিস জিনিসটা কি? দূর থেকে দেখলে মনে হবে পচে গেছে, দেখা মনে হবে একদম শেষ। আপনার মনে হবে আম পচা দেখছেন না? কাঁচা আম যখন পচে যায় কালো কালার হয়, এটা চাপ দিলে দেখবেন ভিতরে পচপচ করে। ফাঙ্গাল ম্যাস্টাইটিস হলে গরুর উলানে এরকম হয়ে যাবে। তাহলে আপনার করণীয় কি? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, যেগুলো ফাঙ্গাসের বিপক্ষে যে ওষুধ কাজ করে, এই ওষুধ আপনার প্রয়োগ করতে হবে। বাজারে কি পাওয়া যায়? নিস্টেট পাওয়া যায়, নিস্টেট জাতীয় ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, এবং হলুদের গুঁড়া এটার চারদিকে লাগাই রাখতে হবে যেন নতুন কোনো ফাঙ্গাস এখানে অ্যাট্রাক্ট না করে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ফাঙ্গাল ম্যাস্টাইটিস সাধারণত গরুর দোষে হয় না, এটা হয় ডাক্তারের দোষে। কারণ বডিতে যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার, যদি এর চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক কেউ করে, তাহলে এই ফাঙ্গাল ম্যাস্টাইটিস হয়। কেন এটা হয়? কারণ আপনি যে ব্যবহার করতেছেন পেনিসিলিন, পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক, এটা নিজেই একটা ফাঙ্গাস, ঠিক আছে? কাজেই আপনি যদি বডিতে দরকারের চেয়ে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেন, তাহলে কি ম্যাস্টাইটিস হয়? ফাঙ্গাল ম্যাস্টাইটিস, ঠিক আছে? সর্বশেষ যেটা হলো ইডিমেটাস ম্যাস্টাইটিস, দুধের কোনো পরিবর্তন নাই, কিছুই নাই, লাল নাই, ফাঙ্গাস নাই, পোলান হয়ে গেছে, এইটুক, কোনো কিছুই হয় না, ঠিক আছে? কোনো কিছুই, যে যে ট্রিটমেন্ট করতেছেন কোনো কিছুই ভালো হচ্ছে না, এটা হচ্ছে ইডিমেটাস ম্যাস্টাইটিস। বুঝবেন কিভাবে? উলানে চাপ দিবেন, অনেকক্ষণ হাত রাখছেন কিন্তু ভিতরে যে গর্ত হয়েছে এটা আর উঠতেছে না, বুঝাই যেতেছে এখানে প্রচুর পানি জমা হয়েছে। এটা হলো ইডিমেটাস ম্যাস্টাইটিস। এটা সাধারণত খুব বেশি ক্ষতি করে না, কিন্তু ট্রিটমেন্ট করাটা খুব জটিল। আমি আপনাদেরকে শেখাই দিই, খুব সহজ। 70 গ্রাম পরিমাণ রসুন ভালো করে বাটবেন,
কত 70 গ্রাম রসুন ভালো করে বাটবেন, বাইটটা 70 গ্রাম একবারে খাওয়াই দিবেন টানা 3 দিন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে। এবং অবশ্যই লবণ খাওয়ানো বন্ধ করতে হবে। কেন? কারণ ইডিসমেটাস হয় অতিরিক্ত লবণের কারণে। এই যে আমরা যে 3 মুঠ 4 মুঠ করে লবণ খেলে দুমদাম দেয়া দেই, করা যাবে না, ঠিক আছে? তাহলে লবণ খাওয়ানো বন্ধ করতে হবে, রসুন খাওয়াইতে হবে। 4 নাম্বার হলো বাজারে লেসিক জাতীয় ট্যাবলেট আছে যেগুলো শরীর থেকে পানি বের করে, যেমন ইডিকিউর পাওয়া যায়, লেসিক আছে, ফুটিক আছে, ঠিক আছে? এই জাতীয় ট্যাবলেট খাওয়াইলে জিনিসগুলা ভালো হয়ে যাবে। তাহলে আমরা ম্যাস্টাইটিসের 6-7 ধরনের যে ম্যাস্টাইটিস আমরা অল্প সময় পড়ছি, মোটামুটি একটা ধারণা হয়েছে তো নাকি? এই দেখেন ইডিমেটাস যে আমরা লবণ খাওয়ানোর কথা না করতেছি কেন? যত কিডনির রোগী আছেন এই যদি কেউ থেকে থাকেন, দেখবেন যে ডাক্তাররা বারবার বলতেছে লবণ খেতেও খাওয়া যাবে না। কারণ কি? লবণের কাজ কি? বডিতে পানি ধরে রাখা। বাবা, আপনার শরীরটা এমনি মোটা, আপনি যদি লবণ খান তাহলে চামড়ার নিচে পানি আরো ধরে থাকবে না? লবণ রে বলা হয় কি জানেন? লবণ রে করা হয় একটা বাটির মতো এজেন্ট। হ্যাঁ, এটা বলা হয় অ্যাডিং এজেন্ট। হ্যাঁ, এরকম লবণের ধরেন এরকম কাপের মতো স্ট্রাকচার। তাহলে এই কাপটার ভিতরে একটু ফাঁকা জায়গা না, এটার কামই হলো পানিটা চাপ দিয়ে ধরে রাখা। তাহলে আপনার বডিতে এমনিই তার পানি বেশি, আবার আপনি আরো বেশি লবণ খাওয়াইতেছেন, তাহলে হবে কি? যত পানি আছে তত ধরে থাকবে। আরো একটা জিনিস রাখাই, যে কোনো সময় চাইলেই গরুর স্যালাইন কেন খাওয়ানো যায় না? দেখেন কি জিনিস, কোন জায়গায় কি জিনিস এসে পড়ে, আলাপ করতে গেলে আসলে বেশি পেশাল ফেরে ফেলাই। এই যে ইডিমেটাস তো লবণ, এখন গরু তো আপনার দুর্বল, আপনি বুঝছেন না বুঝছেন কন্টিনিউয়াসলি স্যালাইন খাওয়াইতেছেন। কারণ স্যালাইন জিনিসটা কি বাবা? স্যালাইন জিনিসটা যে কত বড় লবণ এটা তো আপনার জিনিস জানেন না। স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এর তো অনেক বড় লবণ। আপনি কন্টিনিউয়াসলি যে এই সোডিয়াম ক্লোরাইড খাওয়াইতেছেন, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড খাওয়াবেন আবার ইডিমেটাস মেটাস্টিস হয়েছে, এটা কোনোদিন ভালো হবে না। কাজেই স্যালাইন আপনি পন্ডিতি করে স্যালাইনও খাওয়ানো যাবে না, বুঝছেন? যত জানবেন অত দেখবেন যে কি একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন। আসসালামু আলাইকুম। রিফাত, আমি ট্রেনিং ক্লাস নিতেছি তো, একটু পরে ফোন দিতেছি। তাহলে আমরা ম্যাস্টাইটিস নিয়ে মোটামুটি সবকিছুই বললাম নাকি? আচ্ছা, আমরা বলছি ভ্যাকসিন নিয়ে আমরা একসাথে আলোচনা করবো। এরকম একটা কাগজ আমি প্রিন্ট করে আপনাদের সবাইকে পাঠাইছি, ঠিক আছে? জিনিসটা পাইছেন তো? দেখেন এই নে আমরা এফএমডি, অ্যানথ্রাক্স, এলএসডি, এইচএসভিকিউ 5টা ডিজিজ নিয়ে বলছি। হ্যাঁ, এখন দেখেন প্রথমে আসি আমরা এফএমডি। আমরা একটা জিনিস বলে রাখি, মাত্র 2টা ভ্যাকসিন গর্ভাবস্থায় দিতে হবেই গরুর। গর্ভাবস্থায় মানে কি? গরুটা প্রেগনেন্ট। আমাদের প্রথম প্রশ্ন হইতে থাকে তো, গর্ভাবস্থায় কি ভ্যাকসিন দেওয়া যাবে কি যাবে না? 2টা ভ্যাকসিন গর্ভাবস্থা অবশ্যই দিতে হবে। একটা হলো এফএমডি রোগের, আরেকটা হলো লাম্পি বা এলএসডি রোগের, ঠিক আছে? আপনি কি পাইছেন? আচ্ছা, একটা হলো এফএমডি রোগের, আরেকটা হলো লাম্পি বা এলএসডি রোগের। তো এফএমডি রোগের ভ্যাকসিনের সরকারি যেটা পাওয়া যায় এটা হলো 96 মিলি, দাম কত? 400 টাকা। প্রত্যেক গরুর দিতে হবে কতটুকু? বড় গরুর 6 মিলি, ছোট গরুর 3 মিলি করে। কোথায় দিতে হবে? চামড়ার নিচে। কতদিন পর পর দিতে হবে? 4 থেকে 6 মাস পরে। এবং নিচে লেখা হলো গর্ভাবস্থায় নিরাপদ। তাহলে দিতে হবেই, মাস্ট। তাহলে যেই গরুরে মায়ের গর্ভাবস্থায় এফএমডি ভ্যাকসিন দিলেন, তার বাচ্চারে 3 মাস পর্যন্ত ভ্যাকসিন দেওয়া যাবে না, ঠিক আছে? 3 মাস পর্যন্ত দেওয়া যাবে না। তাহলে আমরা এফএমডি ভ্যাকসিন নিয়ে আর তার কোন প্রশ্ন নাই। দাম কাম রুট কোন জায়গায় দিতে হবে সব আছে না? 2 নম্বরে আসি এলএসডি ভ্যাকসিন। কত মাত্রা পাওয়া যায়? 100 মিলির পাওয়া যায়। দাম হইলো 75 টাকা। বড় গরুকে 4 মিলি করে, ছোট গরুকে 2 মিলি করে। সাধারণত 12 মাস পর পর দিতে হয়, গর্ভাবস্থায় নিরাপদ। এই ভ্যাকসিনটা হলো আগে আমাদের সাপ্লাই দিত, বর্তমানে এটাও দেয়। আরো একটা আপডেট ভালো ভ্যাকসিন আসছে, ওইটা হলো 5 মাত্রার ভ্যাকসিন, 250 টাকা দাম, 2 মিলি করে দিলি, ঠিক আছে? তাহলে এই ভ্যাকসিন নিয়েও তো আর কোনো কথা নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, লাম্পি ভ্যাকসিন কি গর্ভাবস্থায় দেওয়া যাবে কি যাবে না? এফএমডি কি গর্ভাবস্থায় দেওয়া যাবে কি যাবে না? আর কারো কোনো প্রশ্ন আছে? এখন আপনার যে ভ্যাকসিন নিয়ে প্রশ্ন আছে এটা উত্তর পাইছেন? দেখবেন যে আমরা কৃমির বড়ি নিয়ে যখন কথা বলবো তখনও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? লাম্পির যেটা মাংসে দিবে নাকি চামড়ায় দিবে? চামড়ার নিচে বেটা, চামড়ার নিচে। এই যে সব ভ্যাকসিন চামড়ার নিচে, সব ভ্যাকসিন চামড়ার নিচে দিতে পারবেন। ভ্যাকসিন বলতে চামড়ার নিচে দিতে পারবেন, সমস্যা নেই। এখন 3 নাম্বার রোগের কথা বলি, অ্যানথ্রাক্স।
1 মিনিট একটু বলবো, এটা খুব সচরাচর পাওয়া যায় না। হঠাৎ কিছু কিছু গরু দেখা যায় বন্ধের মধ্যে আপনি ঘাস খাওয়াইতে নিয়ে গেছেন, হঠাৎ করে গরু পড়ে মারা গেছে, নাক দিয়ে রক্ত বেরিয়েছে এবং পায়খানা রাস্তা দিয়ে রক্ত বেরিয়েছে, আর কোনো কিছু দেখা যায় না, দেখা যাইতেছে সুস্থ গরু মরে গেছে। মানুষ মনে করে কেউ বিষ খাই মেরে ফেলছে, আঘাত দিয়ে মেরে ফেলছে, না, এটা একটা রোগ, এটা হলো অ্যানথ্রাক্স। কখন হয়? এটা সাধারণত একটা বড় গরুর হয়ে থাকে। হ্যাঁ, এই গরুর সচরাচর এত দেখা যায় না, তুলনামূলক কম দেখা যায়। এই গরু থেকে বাঁচার উপায় কি? সুন্দর করে একটা ভ্যাকসিন আছে, দেখেন 100 মিলি ভ্যাকসিনের দাম মাত্র 80 টাকা। এবং কতটুকু দিতে হবে? 1 মিলি বছরে একবার। আপনার টোটাল গরুর লেগে যদি আপনি 100 টাকা ব্যয় না করেন তাহলে আপনার পাপ হবে না? আপনি বলেন। এবং এই ভ্যাকসিনের সাপ্লাই অনেক, যে কোনো সময় আপনি পাবেন, অনেক, এটার প্রচুর সাপ্লাই পাওয়া যায়। তাহলে অ্যানথ্রাক্স জিনিসটা তো মোটামুটি আজকে শুনলেন কি? বন্ধের মধ্যে নিছেন, হঠাৎ করে গরু পরে মরে যেতেছে, নাক দিয়ে রক্ত পরে, পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয়, লক্ষণ হলো অ্যানথ্রাক্স। না, আর বোঝা যায় না, মৃত্যুর সময় বোঝা যায়, এছাড়া বোঝা যায় না। এই জন্যই তো এরকম চিকিৎসা করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরে দিতে হবে, 1 বছরে দিতে হবে। হ্যাঁ, কত কম দাম দেখছেন? 1 মিলি দিলেই চলবে। 1 মিলি দিলে চলবে, 80 টাকা দাম। 80 টাকা দাম। সব গরুরে দেয়া সব মানে একটা ভ্যাকসিন আপনি নিলে আপনার পুরো বাড়ির সব গরুরে দিয়ে দিতে পারবেন, 80 টাকা দাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার, আমি এটা একটু শেষ করি, পরে আপনার একটু মনে রাখবেন। আচ্ছা, এখন পরের রোগ হচ্ছে এইচএস বা হেমোরেজিক সেপ্টিসেমিয়া। এই রোগটা কি? আগে আমরা দেখতাম গরুর মধ্যে হঠাৎ করে গলা এতটুকু বড় হয়ে যেত, ফুলে যেত, গলা ফুলে যেত। হ্যাঁ, এটার নাম হলো, এখনো আছে, তুলনামূলক কম, ঠিক আছে। তো এই ভ্যাকসিনের মাত্রা হলো 50 মিলি। দাম দেখেন কত? 50 টাকা। প্রত্যেকটা গরুর দিতে হবে 2 মিলি করে, ঠিক আছে, দিতে হবে 6 মাস পর পর। তাহলে 50 টাকা পুরা গরুর জন্য আপনি এটা ব্যয় করবেন না? ব্যয় করবেন। সর্বশেষ ভ্যাকসিনের নাম হচ্ছে বিকিউ বা বাদলা। বিকিউ কেমন? যেগুলা গরুরা স্বাস্থ্য বেশি, যেই সকল গরুর স্বাস্থ্য বেশি, কোমরের দিকে অনেক বেশি মাংস, এই মাংসের ভিতরে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ হয়, ঠিক আছে। এটা হলো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স নাম। এটা হলে কি, ওইখানে অল্প একটু জায়গা পচাই দেয়, যেহেতু ভিতরে পচে গেছে, তাহলে আস্তে আস্তে পচাটা বাড়তে থাকে, যার কারণে ইনফেকশনটা থাকে ভিতরে, বাইরে থেকে কোনো কিছু বোঝা যায় না। অনেক দিন পরে যখন বাইরে থেকে চাপ দিবেন, ভিতরে মনে হবে পসপস পসপস শব্দ করতেছে, ব্লেড দিয়ে কাটলে ভিতর থেকে পচা মাংস বের হয়। এই রোগটার নাম হচ্ছে বিকিউ বা বাদলা। এটার ট্রিটমেন্টে খুব ভালো করা কঠিন, কারণ উপরের দিক দিয়ে মাংস ভালো থাকে, ভিতরে পচা ধরে। যদি ট্রিটমেন্টের নিয়ম হলে এটা কাটটা ভিতরেরটা ওপেন করা, অনেক খারাপ দেখা যায়। আমার সময় থাকলে ভিডিও দেখাতে, অনেকগুলো ভিডিও আমার আছে, ভিতর থেকে পুস্টুস বের হয়। হ্যাঁ, বাইরে থেকে তো বোঝা যায় না। তাহলে এই রোগ থেকে বাঁচার জন্য ভ্যাকসিন আছে। ভ্যাকসিনের দামটা দেখেন, 100 মিলি ভ্যাকসিনের দাম মাত্র 40 টাকা। 5 মিলি করে দিতে হয় 6 মাস পর পর। তাহলে এই যে আমরা একটা গরুর জন্য কোন সময় কি ভ্যাকসিন দিব সব আমরা জানলাম না। এখন আপনার কাছে একটা প্রশ্ন, এই ভ্যাকসিনটা কি একদিনই সবটি দিয়ে দিতে পারবেন? না, একটা ভ্যাকসিন দিলেন, 7 দিন পরে 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 দিয়ে দিবেন। যেমন আজকে এফএমডি দিলেন, তার 7 দিন পরে অ্যানথ্রাক্স দিলেন, তার 7 দিন পরে এলএসডি দিলেন, তার 7 দিন পরে এইচএস দিলেন, তারপরে বিকিউ দিলেন, এখন 1 সপ্তাহ পর পর। এখন আপনার বলেন, ভ্যাকসিন নিয়ে আপনাদের মনে আরো কোনো প্রশ্ন আছে কিনা? এখন কথা হলো, এই ভ্যাকসিন গুলা যদি সরকারি না পান, বাইরের দাম কেমন? বাইরের দাম মিনিমাম 50 গুণ, বুঝতে পারছেন? লাম্পির ভ্যাকসিনের দাম 100 মিলির দাম হলো 75 টাকা। 100 মিলি লাম্পির ভ্যাকসিনের দাম হবে 12,000 টাকা, ঠিক আছে। সরকার এই যে 75 টাকা নেয়, এটা মেইনলি নেয় যেন মানুষ ফ্রি দিলে সব মানুষ নিয়ে যাবে জোর করে। আর সরকার এই 75 টাকা থেকে নামমাত্র মূল্য, প্যাকিং খরচ, কেয়ারিং খরচ, এই টাকাটা নেয়। হ্যাঁ, অবশ্যই। এখন প্রশ্ন, হ্যাঁ বুঝি নাই। অবশ্যই ফ্রিজে রাখা যাবে, ফ্রিজে নরমাল স্টোর করতে হবে, নরমালে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, ভ্যাকসিন গুলা দেওয়ার পরও রোগ হয় কেন? এটা কারণ হলো, ভ্যাকসিন যেভাবে নেওয়া দরকার এইভাবে নেই না আমরা। যদি ভ্যাকসিন আপনি কিনতে আসেন, আমি যদি আপনার বলি বরফ দিয়ে বাসায় নিয়ে যাবেন, আপনি ব্যাপক রাগ করেন। হ্যাঁ, আপনি ভ্যাকসিন দিবেন না, কেন দিবেন না? আপনারা এই আইন দেন, এই আইন দেন। আরে বাবা, এইটা তো বিজ্ঞান, এটা তো আপনার জোরের কাম পাচ্ছে না। আপনি বরফ ছাড়া নিলে, রোদের আলো পড়লে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। এখন আপনার এটা কইলে আবার আপনি করেন রাগ। ফার্স্ট টাইম এখান থেকে ভ্যাকসিন কি নেওয়ার পরে 6 মাস পরবর্তী 6 মাস পরে এটা কি দেওয়া যাবে? আপনি ফ্রিজে এত কষ্ট করে আপনি নিজের স্টোরের দায়িত্ব নিছেন কে? আপনি প্রত্যেক মাসেই তো আমরাই নতুন নতুন ভ্যাকসিন পাইতেছি, নিয়ে রাখতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 100 মিলি আছে আমার 100 মিলি 10 জনের মিলিয়ে নিবে, দিয়ে দিবেন, দিয়ে শেষ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি জানি আমার কি একটা প্রশ্ন করতে চাইছিলেন? একটা যে গরুটা যে গাভীর হইলো, এরপরে এই ভ্যাকসিন কতদিন পরে দেওয়া যাবে? আপনি একদম গাভীর হওয়ার 1 মাস পরে দিয়ে দিতে পারবেন, বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত দিতে পারবেন।
লাম্পি এবং এফএমডি বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত দিতে পারবেন। তার মানে ক্রিমির নিয়ে আমরা এখন কথা কইছি না। আমরা যেই টপিকসে কথা কইছি আমি বিশ্বাস করি এই টপিকসে এমন কোন জিনিস নাই যেটা বাদ পড়ছে। আপনার মনের প্রশ্ন আছে, কারণ এই ক্লাসটা আমি 100 বারের উপরে নিছি, যার কারণে মানুষের কোন কোন জায়গায় প্রশ্ন থাকে মোটামুটি আমার ধারণা আছে। আপনি আপনার জীবনে এই যে এই 40 মিনিটে আমরা যতগুলা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, আপনার টোটাল জীবনে এরকম কোন জায়গায় এত জিনিস এতভাবে পড়েন নাই, ঠিক আছে? কারণ আমি এই ক্লাসটা কমপক্ষে 100 থেকে 200 বার নিছি, বিভিন্ন জেলায় উপজেলায় বিভাগে নিছি। আপনারা বলেন আমার গরুরে প্রচুর খাওয়াই, সব পুষ্টিকর খাদ্য খাওয়াই, কিন্তু গরুর স্বাস্থ্য হয় না, এরকম গরু আছে না? এটার কারণ হলো আমাদের তো যে নিচের যে নারগুলা, নিচের যে বাবা নারগুলা, এই নারগুলা দেখি তো পুষ্টি বডিতে নেয়, ঠিক না? উপরের নারগুলা সব কাজ হলো সকল খাদ্য প্রসেস করে যেটা পুষ্টি নিচের নারে দেওয়া, পরে নিচের নার থেকে সব জায়গায় পুষ্টি যায়। এখন যদি কোনো কৃমি আপনার নিচের এই নারগুলাতে চলে যায়, এটার নাম হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের থেকে যদি চলে যায় তাহলে তো ছোট ছোট ছিদ্র করে দিবে। ছিদ্র করে দিলে ওই পুষ্টি কি বডিতে যাইতে পারবে না পায়খানার সাথে বেরিয়ে যাবে? পায়খানার সাথে বেরিয়ে যাবে। তার মানে কৃমির গুরুত্ব কত এটা বুঝতে পারছেন? এজন্য আমাদের প্রত্যেক 2 মাস পর পর এই কৃমির পরীক্ষা হইতে হবে। হ্যাঁ, অনেকে বলে 3 মাস, আমরা কেন বলি 2 মাস? গরু তো ঘাস খায়, ঘাসে প্রচুর পরিমাণ কৃমির ডিম আছে, এজন্য 2 মাসেই বড় হয়ে যায়। কৃমি হইলো জগতের সবচেয়ে সুবিধাবাদী লোক। সবচেয়ে কি সুবিধাবাদী লোক? কেমন? আপনি আমি গরু বাইরে থেকে পুষ্টি টুষ্টি গ্রহণ করে হজম করি, এই পুষ্টিটা কে নেয়? কৃমি নেয়। তো আমরা যে বলতেছিলাম কৃমি হলো দুনিয়ার সবচেয়ে সুবিধাবাদী জিনিস। কেমন? আপনি পুষ্টি খাইলেন, পুষ্টি খাওয়ার পর হজম হওয়ার পরে যে হজম শক্তি, সেটা কৃমি খায়। কৃমি আপনার বডিতে পেটতে ভাত খাইয়া নিজে পুষ্টি খাইয়া নিজে হজম করবো তা না কিন্তু, বুঝছেন ঝামেলাটা কি? আপনি পুষ্টি হজম করে দিচ্ছেন, আপনি মনে করেন বাইরের থেকে টাকা ইনকাম করে আপনার ঘরে রাখছেন, একজন আছে হ্যাঁ হ্যাঁ খালি ইয়াবা খায়। জিনিসটা এমন হয়েছে, আপনার বডিতে সব পুষ্টি আপনি হজম করলেন, গরু সব পুষ্টি হজম করলো বিভিন্ন পুষ্টিকর খাবার খাইয়া, এই খাবারটা কৃমি খায়, তাইলে সে আপনার কি ধরনের শত্রু, এটা জিনিসটা বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন এই কৃমি তো আমরা ধ্বংস করতে চাই। এখন কৃমি ধ্বংস করতে চাইলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। 1, বাছুর। 2, গর্ভবতী। 3, মানে সকল। এই 3 ধরনের সিস্টেমে আপনি গরু পান। আপনি বসবেন, দ্রুত দান। একটা হলো বাছুর, গর্ভবতী এবং এছাড়া যত গরু আছে সবার সেম। বাছুর গরুর ক্ষেত্রে আমরা জানি কি, গরুর পেটে কয়টা ভাগ থাকে জানেন? 4টা ভাগ থাকে। রুমেন, ওমাজাম, অ্যাবোমাজাম, রেটিকুলাম, 4টা ভাগ থাকে। দেখবেন গরুর পেটের কিন্তু খাবারটা হজম হইতে 4টা চেম্বার যায়। প্রথমে গিলালায়, এই জায়গা থেকে খাবারটা আবার আনে, আবার চাবায়, আবার থাকে। তাহলে 4টা জায়গাতেই গরুর পেটে কৃমি হয়। এবং আরেকটা জায়গায় কৃমি হয়, এটা হলো গরুর ফুসফুসে। কোথায়? ফুসফুসে। এটা অনেক মানুষ জানে না, ফুসফুসে কৃমি হয়, ঠিক আছে? যার কারণে গরুর কন্টিনিউয়াসলি শ্বাসকষ্ট থাকে। গরুর অনেক গরু পাবেন আপনি চিকিৎসা করছেন, চিকিৎসা করলে কোনোভাবে শ্বাসকষ্ট ভালো হচ্ছে না, এটা জানেন? খেয়াল পাইছেন কেউ? যারা চিকিৎসা মানে করাইছেন তারা জানবেন। এটার কারণ হচ্ছে ওই গরুর ফুসফুসে কৃমি হয়েছে। চিকিৎসা তো দিয়েছেন আপনি, মনে করেন শ্বাসকষ্টের চিকিৎসা, কিন্তু ফুসফুসে কৃমির চিকিৎসা আপনি দেন নাই, ঠিক আছে? তাহলে কয়েকটা জায়গায় আমরা পাইলাম কি, রুমেন, রেটিকুলাম, ওমাজাম, অ্যাবোমাজাম 4 জায়গায়, এবং ফুসফুসে কৃমি হয়। আরেকটা জায়গায় কৃমি হলো চোখে, লোয়া লোয়া কৃমি হয়, কিন্তু সচরাচর বাংলাদেশে খুব কম। তাহলে আপনার 5টা জায়গা থেকে কৃমি মুক্ত করতে হবে। প্রথমে আসি বাছুর। বাছুরের জন্য বাংলাদেশের সবচেয়ে সেফ ক্রিমের নাম হলো ফেনবেন্ডাজল। ফেনবেন্ডাজল, হ্যাঁ, ফেনবেন্ডাজল। এই ফেনবেন্ডাজল ট্যাবলেট, মোটামুটি 1টা করে ট্যাবলেট ছোট বাছুর অথবা ছাগল খাওয়াইলেই আর সুস্থ, মানে রোগ হয় না। কতদিন পর পর খাওয়াবেন বাছুরের ক্ষেত্রে? নিয়ম হলো 3 মাস পরে পরে, কিন্তু আমরা গফর গায়ের ক্ষেত্রে বলি 2 মাস পরে পরে খাওয়ান, তাহলে জিনিসটা সেফ। এখন কথা হলো গর্ভবতী, আর বাকিগুলা বলে নেই, তারপরে আমরা গর্ভবতী বলবো। সকল এনিমেলের ক্ষেত্রে কৃমি তাইলে খাওয়াবেন এখন কতদিন পর পরে? 2 মাস পর পরে, ঠিক আছে? এখন কৃমির পাওয়া যায় ট্যাবলেট, পাওয়া যায় ইনজেকশন। তাহলে আপনি কি করবেন? আপনি যদি একবার ইনজেকশন করেন, ইনজেকশন সাধারণত ক্লোরসোমাইট এবং নাইট্রোনিক্স গ্রুপের ইনজেকশন করতে হয়। তাহলে এখন ধরেন করলেন, এই মাসে ধরেন করলেন ইনজেকশন, তাহলে পরের 2 মাসে পরে যায় কি করবেন? ট্যাবলেট খাওয়াবেন। পরের 2 মাস পরে যায় আবার কি করবেন? ইনজেকশন। জিনিসটা ক্লিয়ার? এখন কি ধরনের ইনজেকশন করবেন? আমরা বলছি নাইট্রোনিক্স জাতীয় ইনজেকশন করবেন। এখন বড়ি কি খাওয়াবেন? বড়ি পাওয়া যায় ট্রাইক্লোবেন্ডাজল, ফেনবেন্ডাজলের ওষুধ। কিন্তু এইগুলার সবগুলা কৃমির
ওষুধ মিলাইয়া এখন বাজারে কম্বাইন্ড ওষুধ বানাইছে, যে এক ট্যাবলেট খাওয়াইলে সব ধরনের কৃমি মরে যায়। ঠিক আছে, যেমন বাজারে পাওয়া যায় কি পাওয়া যায়, যেমন রেনাডেক্স, তারপর পাওয়া যায় অ্যালটিভেট, তারপর পাওয়া যায় টুডেক্স। ঠিক আছে, এই জাতীয় বড়ি হলো সব ধরনের কৃমির জন্য কম্বাইন করে খাওয়ানো, যার কারণে আপনার আলাদা করে চিন্তা করতে হবে না ফেলমেন্ডাজল খাওয়াবেন না ট্রাইকোব্যান্ডাজল খাওয়াবেন। ঠিক আছে, আচ্ছা সর্বশেষ কথা হইলো গর্ভবতী অবস্থায় কৃমিনাশক আমরা করব কিনা নাকি। প্রথম কথা হলো 100% সেফ। কি 100% সেফ? আর কোনো টেনশন আছে না। এখন কথা হলো কিন্তু সব ধরনের কৃমি সেফ না, সব ধরনের ওষুধ কিনা সেফ না। গর্ভাবস্থায় প্রথম 6 মাস এর মধ্যে যেদিন আপনি বীজ দিলেন তার 10-15 দিনের মধ্যেই একটা ক্রিমির ইনজেকশন করে দিবেন। কি করে দিবেন? ক্রিমির ইনজেকশন করে দিবেন। ক্রিমির ইনজেকশন করার পরে সে ধরেন এইখানে আরো 3 মাস গেল, 3 মাস পরে আপনি এলটিভেট অথবা টুডেক্স অথবা রেনাডেক্স অর্থাৎ ফেনবেন্ডাজল আর ট্রাইকোব্যান্ডাজল, লিবামাসল এবং ট্রাইকোব্যান্ডাজলের যে কম্বিনেশনের ওষুধ, এই জাতীয় ওষুধ খাওয়াই দিলেন 5 থেকে 6 মাসের মধ্যে। তাহলে প্রথম যখন বীজ দিলেন তখন ইনজেকশন করে দিলেন, 5 থেকে 6 মাসের মধ্যে খাওয়াই দিলেন কি এলটিভেট, রেনাডেক্স, টুডেক্স জাতীয় ওষুধ। তাহলে পরে 3 মাস কভার হয়ে গেল। তাহলে গর্ভাবস্থায় মোট 2টা ডোজ পড়লেই আনা। তাহলে আমরা যে বলতেছি কৃমি নিয়ে আপনাদের যত আলাপ, এখন বলেন আপনার সব উত্তর আপনি পাইছেন কি? মোটামুটি সব উত্তর তো পাইছেন। আরো কারো কোনো কথা আছে? আচ্ছা যদি কথা না থাকে, ফুল ট্যাবলেটটা খাওয়াচ্ছি যাও ঠান্ডা আমার একটু দেখে দিন। আচ্ছা ফ্যানবেন্ডাজল, এটা ফ্যানবেট বাজারে পাওয়া যায়, ফ্যানবেট। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা সবাই আমার চেয়ে অনেক বয়স্ক লোক, আমি আপনাদের ছেলের সমতুল্য, আমার কথায় কোনো আচরণে কষ্ট পাই থাকলে আমি খুব সরি। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করছি এই 1টা ঘন্টা যেন ইফেক্টিভ হয়, ফ্রুটফুল হয়। আপনি আসলেন গেলেন আলাপ করে চলে গেলাম তাহলে তো আর হইলো না। হ্যাঁ, এখন আমার আবার ইউনো অফিসে আবার ট্রেনিং আছে, আবার কাজ আছে, কাজে আবার অন্য কোনো সময় দেখা হবে। আশা রাখি আপনাদের এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে নাকি। তাহলে যদি আপনাদের সত্যি কোনো কিছু শিখে থাকেন তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। আর আপনারা সবগুলা ভিডিও পাবেন এই যে এখানে মাই ভেট ডাক্তার সামি, ঠিক আছে, ইউটিউবে পাবেন।